মারাঠা সাম্রাজ্য এদেরকে কি মুক্তিদাতা বলা যায় নাকি আক্রমণকারী? প্রশ্নটা কিন্তু বেশ জটিল, আর এই নিয়ে আজকে আমরা কথা বলবো। ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়কে একটু কাছ থেকে দেখার চেষ্টা করব। এই লাইনগুলো শুনলেই কেমন চেনা চেনা লাগে, তাই না? ছোটবেলায় শোনা একটা ঘুম পাড়ানি ছড়া, মায়েরা গাইতেন বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য। কিন্তু ভাবুন তো একবার, এই সহজ সরল ছড়াটার ভেতরেই লুকিয়ে আছে কি ভীষণ এক ইতিহাস। এখানকার বর্গী কারা জানেন? মারাঠা অশ্বারোহী সৈন্য। কিন্তু প্রশ্নটা তো এখানেই, একটা ঘুমপাড়ানি ছড়ায় আক্রমণকারীদের ভয় দেখানোর দরকারটা কি? কি এমন সত্যি লুকিয়ে আছে এর আড়ালে? চলুন আজ সেই রহস্যটাই খুঁজে বের করা যাক। প্রথমেই আমরা একটু টাইম ট্রাভেল করে অষ্টাদশ শতকের বাংলায় ফিরে যাই। দেখি মারাঠা আক্রমণের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো ঠিক কেমন ছিল, যে অভিজ্ঞতার কারণেই জন্ম নিয়েছিল এই ছড়াটা। পণ্ডিত গঙ্গারামের লেখা এই কথাগুলো পড়লে কিন্তু গায়ে কাটা দেয়। এটা শুধু একটা বর্ণনা না, ইতিহাসের একটা জীবন্ত দলিল, কোনো বানানো গল্প নয়। এটাই ছিল বর্গী আক্রমণের আসল চেহারা, নির্মম বাস্তবতা। বুঝতেই পারছেন এই ভয়ঙ্কর অত্যাচার মানুষের মনে কতটা গেঁথে গিয়েছিল যে শেষে তা ঘুমপাড়ানি ছড়ার অংশ হয়ে গেল। তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে। এই বর্গীরা কিন্তু পুরো মারাঠা সাম্রাজ্যের প্রতিনিধি ছিল না, না, একদমই না। এরা ছিল আসলে নাগপুরের ভোসলেদের নিজস্ব বাহিনী। নামেই মারাঠা কনফেডারেসির অংশ, কিন্তু চলত বলতে গেলে নিজেদের ইচ্ছে মতো। আর এখান থেকেই কিন্তু মারাঠা শক্তির সেই জটিল বিকেন্দ্রীভূত চেহারাটা আমরা বুঝতে শুরু করি। কিন্তু প্রশ্ন হল, বারবার বাংলাকেই কেন টার্গেট করা হচ্ছিল? কি এমন ছিল বাংলায়? চলুন এবার সেটাই দেখা যাক, কেন বাংলা সেই সময় এত লোভনীয় একটা জায়গা ছিল। এক কথায় উত্তর হল সম্পদ। ভাবুন, অষ্টাদশ শতক, মুঘল সাম্রাজ্য তখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, আর ঠিক সেই সময়ে বাংলা ছিল তাদের সবচেয়ে ধনী প্রদেশগুলোর একটা, যাকে বলে সোনার খনি। এর বিপুল ধনসম্পদ আর রাজস্বের ভাণ্ডার, যে কোনো নতুন শক্তির কাছে তো এটা একটা জ্যাকপটের মতো ছিল। তবে বাংলাকে দখল করা অতটা সহজও ছিল না। এর একটা বড় কারণ ছিল এখানকার একটা বিশেষ সামরিক কৌশল। এখানকার প্রকৃতিকে নদী নালাকে কাজে লাগিয়ে তৈরি করা হতো মহিদুর্গ, সোজা কথায় মাকির দুর্গ। ব্যাপারটা কি ছিল জানেন? এই মাটির দুর্গগুলো ছিল প্রকৃতি আর প্রযুক্তির একটা দারুণ কম্বিনেশন। বানানো যেত খুব সস্তায় আর চটজলদি, কিন্তু এগুলো ভাঙা ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। ধরুন কামানের গোলা এসে লাগলো, ওই নরম মাটিতে সেটা স্রেফ গেঁথে যেত, পুরো শক্তিটাই শেষ। এই অসাধারণ ডিফেন্স সিস্টেমটাই কিন্তু বাংলাকে একটা দুর্ভেদ্য কিলায় পরিণত করেছিল। আচ্ছা, বাংলার কথা তো অনেক হলো, চলুন এবার একটু জুম আউট করে পুরো মারাঠা সাম্রাজ্যের দিকে তাকাই, বোঝার চেষ্টা করি তাদের পরিচয়ের মধ্যে এই যে একটা দ্বন্দ্ব, সেটা আসলে কেন। আর ঠিক এখানেই আমরা মারাঠা ইতিহাসের সবচেয়ে বড় কন্ট্রাডিকশনের সামনে এসে দাঁড়াই। একদিকে দেখুন তাদের আদর্শ ছিল স্বরাজ, অর্থাৎ সেলফ রুল বা নিজেদের শাসন, আর অন্যদিকে বহু মানুষের কাছে তাদের বাস্তব পরিচয়টা ছিল কি? দখলদারি, লুটতরাজ আর জোর করে টাকা আদায়। এটা ঠিক যে একদম শুরুর দিকে ছত্রপতি শিবাজীর নেতৃত্বে মারাঠারা কিন্তু সত্যিই একটা নতুন সিস্টেম তৈরির চেষ্টা করেছিল। তারা মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্স সিস্টেম, এমনকি বিচার ব্যবস্থাও গড়ে তুলেছিল, আর এটা অনেকের কাছেই ছিল একটা মুক্তির বার্তার মতো। কিন্তু শিবাজির পর সিনারিওটা পুরো পাল্টে গেল। সাম্রাজ্যটা আর একটা সেন্ট্রালাইজড পাওয়ার থাকল না, এটা হয়ে গেল বিভিন্ন সর্দারদের একটা ফেডারেশনের মতো। ফলে যা হওয়ার তাই হল, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ গেল কমে, আর ঠিক এই সুযোগেই বাংলার মতো জায়গায় স্থানীয় শাসকরা নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই করতে শুরু করল। আসলে মারাঠা শক্তির এই যে বিস্তার, এর পেছনে একটা বিশেষ অর্থনৈতিক সিস্টেম কাজ করত, আর এই সিস্টেমটাই বোধহয় সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে। এই সিস্টেমটার মূলে ছিল চৌথ নামের একটা ট্যাক্স। আইডিয়াটা কিন্তু কাগজে কলমে বেশ সোজাসাপটা ছিল। ব্যাপারটা হলো, মারাঠারা একটা এলাকাকে বাইরের আক্রমণ থেকে প্রোটেকশন দেবে, আর তার বদলে সেই এলাকার মোট রেভিনিউয়ের 25% তারা ট্যাক্স হিসেবে নেবে। এক ধরনের প্রোটেকশন মানি। শুনতে তো বেশ গোছানোই লাগছে, তাই না? একটা এলাকা প্রোটেকশন অ্যাকসেপ্ট করবে, রেভিনিউর 4 ভাগের 1 ভাগ দেবে, আর তার বিনিময়ে সিকিউরিটি পাবে। সেই সময় দাঁড়িয়ে এটা কিন্তু খুব অস্বাভাবিক কোনো ডিল ছিল না। কিন্তু থিওরি আর রিয়ালিটির মধ্যে তফাৎটা ছিল আকাশ পাতাল। সেন্ট্রাল কন্ট্রোলের অভাবে যা হতো তা হলো চরম বিশৃঙ্খলা। যেমনটা এই কোডটা বলছে, যে কোনো সর্দার যখন খুশি চলে আসত আর চৌথ চাইত। এর আগে অন্য কেউ টাকাটা নিয়ে গেছে কিনা তা নিয়ে কারও কোনো মাথা ব্যথা ছিল না। ভাবুন একবার অবস্থাটা। ফলে এই প্রোটেকশনের বদলে পুরো সিস্টেমটাই একটা অর্গানাইজড লুটপাটের মতো হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই সব ভিন্ন ভিন্ন দিকগুলো দেখার পর চলুন সবটা মিলিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক।
ব্যাপারটা হলো মারাঠাদের কুলো একটা সিঙ্গল আইডেন্টিটি দেওয়া প্রায় অসম্ভব। তাদের শাসন আপনার কাছে কেমন মনে হবে সেটা পুরোপুরি নির্ভর করত আপনি কোন এলাকায় থাকছেন আর সেখানকার স্থানীয় সর্দার বা শাসকটি কেমন তার উপর। তাই তো এক এক জায়গায় মানুষের অভিজ্ঞতা ছিল এক এক রকম। এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? একবার ভাবুন, যে ভোসলেদের বাংলায় লোকে বর্গী বলে গাল দিত, যাদের ভয়ে মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াত, সেই একই ভোসলে বংশ কিন্তু তাদের নিজেদের রাজধানী নাগপুরে ছিলেন অসম্ভব জনপ্রিয় আর সম্মানীয় শাসক। এই একটা উদাহরণই তো দেখিয়ে দেয় যে জায়গা আর পরিস্থিতি বদলে গেলে তাদের পরিচয়টাও কিভাবে পুরোপুরি পাল্টে যেত। তাহলে বটম লাইনটা কি? মারাঠা সাম্রাজ্যের আইডিয়াটা হয়তো মহৎ ছিল, কিন্তু স্ট্রাকচারে একটা বড়সড় দুর্বলতা ছিল, একটা শক্তিশালী সেন্ট্রাল সিস্টেমের অভাব। আর ঠিক এই দুর্বলতার সুযোগ নিয়েই কিছু দুর্নীতিবাজ আর লাগাম ছাড়া সর্দার মাথাচাড়া দিয়ে ওঠে, যারা স্বরাজের সুন্দর স্বপ্নটাকে অনেক জায়গায় একটা দুঃস্বপ্নে পরিণত করে ফেলেছিল। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন মুক্তির জন্য শুরু হওয়া একটা লড়াই ধীরে ধীরে একটা বিশাল সাম্রাজ্যে পরিণত হয়, তখন কি তার হিরোদের পক্ষে নিজেদের আদর্শ ধরে রাখা সম্ভব হয়, নাকি ক্ষমতার এই খেলায় তারাও একদিন নতুন অত্যাচারী হয়ে উঠতে বাধ্য হয়?